আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারমন স্কুল অ্যান্ড কলেজের নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের এই অ্যাকাউন্টিং ক্লাসে জানাচ্ছি তোমাদের শুভেচ্ছা, স্বাগতম। আজকের চ্যাপ্টার হচ্ছে নগদান বই, অধ্যায় 8 নগদান বই। গত ক্লাসে আমি নগদান বইয়ের উপর একটা ক্লাস করাইছিলাম, তো আজকে আমার ক্লাস নাম্বার হবে 2। আজকে দ্বিতীয় ক্লাস নগদান বইয়ের উপর, আজকে হচ্ছে আমার সেকেন্ড ক্লাস। তো আশা করি তোমরা নগদান বইটা খুব ভালোভাবে দেখবে। গত ক্লাসের ধারাবাহিকতায় আজকেও ক্লাসটাও খুব ভালোভাবে দেখার চেষ্টা করব। তো সবাইকে আমি আবারও শুভেচ্ছা, স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ক্লাসটা। ওকে, এখন দেখো যে তোমরা সবাই পেজ নাম্বার খুলো, 109 পেজ নাম্বার খুলবা। ওখানে প্রশ্নটা আমি পড়তেছি, আর প্রশ্নটা আমরা পড়ার সাথে সাথে অঙ্কটা করব। বিশেষ করে আমি তোমাদেরকে আগেও এই ক্লাসের যে নগদান বইয়ের কীভাবে চক করতে হয়, চার্ট করতে হয়, ওটা শিখাইছিলাম। তো আজকেও তোমাদের দেখো 109 পৃষ্ঠা সবাই খুলো। 109 পৃষ্ঠা খুলে দেখবে যে এখানে প্রশ্নটা আমরা একটু ভালো করে পড়ে নিব। প্রথমে একটা প্রশ্ন, 109 পৃষ্ঠা, সবাই বই নাও, বই নিয়ে 109 পৃষ্ঠা খুলো। আমি অঙ্কটা পড়ব, সেটা বুঝিয়ে দিব, তারপর আমরা অঙ্কটা করব। ওকে, আচ্ছা এখন দেখো চৌধুরী অ্যান্ড সন্সের পৃষ্ঠা নাম্বার 109। এটা আবার ভুল করিও না তোমরা, 109 পৃষ্ঠা। আমি কারণ প্রশ্নটা লিখি নাই, সো তোমাদেরকে আমার প্রশ্ন ধরে নিতে হবে। হ্যাঁ, ওকে। এখন দেখো চৌধুরী অ্যান্ড সন্সের প্রতিষ্ঠানে 2017 সালের নভেম্বর মাসের লেনদেন সমূহ নিম্নরূপ। প্রথম কি বলছে যে নভেম্বর 1 নগদ উদ্বৃত্ত 5,000 টাকা ও ব্যাংক জমার ডেবিট উদ্বৃত্ত হচ্ছে 3,000 টাকা। আমরা করব এটা 2 গড়া নগদান বই। তো 2 গড়া নগদান বই আমাদের এখানে পিছনে লেখা আছে যে লেনদেন সমূহের ভিত্তিতে 2 গড়া নগদান বই প্রস্তুত করো। আচ্ছা, প্রশ্ন পড়ার আগে আমরা যদি আমাদের ঘরটা করে নিই, আমাদের চকটা যদি আমরা করে ফেলি, তাহলে আমাদের মনে হয় করতে খুব সুবিধা হবে, তোমাদের বুঝতেও খুব সুবিধা হবে। সো আমি আগে নগদান বইয়ের যেভাবে চার্ট করতে হয়, ঘর করতে হয়, সেটা একটু শিখাই নিই। ওকে, দেখো তোমরা খাতাটা নিবা, আর এভাবে খাতাটা নিবা। নেওয়ার পরে পুরো পেজটাকে আমি ঘর করতেছি, দেখো। আর এভাবে খাতাটা নিবা, যেহেতু লম্বালম্বি নিবা না, এটা লম্বালম্বি নিলে এটা তোমাদের করতে অসুবিধা হয়ে যাবে। দেখো প্রথমে এভাবে করলাম আমি। এই পুরো পেজটাকে আমি 2 ভাগ করে নিব, একদম সোজা মাঝখানে 2 ভাগ করে নিলাম 2 ভাগ। 2 ভাগে যেহেতু এটা 2 গড়া নগদান বই, টাকার গড় হবে 2টা। এটা হচ্ছে ব্যাংকের টাকা, আর এটা হচ্ছে নগদের টাকা। 2 গড়া নগদান বইয়ে টাকার গড় থাকে 2টা। আচ্ছা, এরপরে এটা হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, দেখো ভালো করে। আর এটা হচ্ছে ভাউচার নং। এরপরে যে গড়টা থাকবে সেটা হবে প্রাপ্তিসমূহ, আর এটা হবে তারিখ। তাহলে এবার দেখো আমি লিখতেছি তারিখ, প্রাপ্তিসমূহ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। আচ্ছা, এটা হচ্ছে ডেবিট পাস। ডেবিট পাশে আমরা জমাগুলো লিখব। এটা হচ্ছে ডেবিট সাইডটা এটা। ওকে, এখন আমরা এখানে যেভাবে ঘর করছিলাম ঠিক সেম কলামগুলো হবে। দেখো এটা হচ্ছে ব্যাংক, সেম। এটা হবে নগদ,
এটা হবে খতিয়ান পৃষ্ঠা, আর 52 নং, এরপরে হবে প্রদান। তাহলে এখানে সেম, এখানে তারিখ লিখলাম, এখানে লিখছে প্রাপ্তিসমূহ, এখানে হবে প্রদানসমূহ। এটা হচ্ছে প্রদানসমূহ সেকেন্ডটা। এরপরে 52 নং খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, রাইট, ব্যাংক টাকা। এটা ছিল ডেবিট, আর এই পাঁচটা হবে ক্রেডিট। আচ্ছা, এখন প্রশ্নে আমাদের লেখা আছে উপরে চৌধুরী অ্যান্ড সন্সের প্রতিষ্ঠানে 2017 সালের নভেম্বর মাসের লেনদেনসমূহ নিম্নরূপ। তাহলে উপরে আমাদের লিখতে হবে চৌধুরী অ্যান্ড সন্সের, এখানে লিখতে হবে, আমি লিখে দিচ্ছি ছোট করে, চৌধুরী অ্যান্ড সন্সের দুগড়া নগদান বই, নগদান বই, এই জিনিসটা একদম উপরে লিখতে হবে। আচ্ছা, এখন দেখো নভেম্বর 1 তারিখে কি বলছে। নভেম্বর 1 তারিখে আমাদের কি বলছে দেখো, যে নগদ উদ্বৃত্ত 5000 টাকা, ব্যাংক জমার ডেবিট উদ্বৃত্ত 3000 টাকা। আচ্ছা, তাহলে তার মানে কি, নগদ উদ্বৃত্ত 5000, এর মানেটা হচ্ছে যে নভেম্বর মাসের আগের মাসে অক্টোবর মাসে, যেটা অক্টোবর মাসে, সেখানে নগদ টাকা, বিগত মাসের নগদ টাকা ছিল 5000 টাকা। তার মানে বিগত মাসের ক্যালকুলেশন করে, বিগত মাসের নভেম্বর মাসের আগের মাস অক্টোবর মাসে শেষের দিন ক্যালকুলেশন করে ওই ব্যবসা প্রতিষ্ঠানে 5000 টাকা জমা ছিল। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ব্যালেন্স, এটা কোনো ট্রানজ্যাকশন নয়, এটা হচ্ছে ব্যালেন্স বিডি। তার মানে গত মাসের ফলাফলটা এই মাসের শুরুতে আনতে হবে, নভেম্বর মাসে আনতে হবে। তাহলে দেখো জমার সাইডে লিখতে হবে 2017 ইংরেজি, এখানে 2017 ইংরেজি নভেম্বর মাসের 1 তারিখ। প্রথম হচ্ছে ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি কত টাকা জমা হচ্ছে, ক্যাশ জমা হচ্ছে 5000 টাকা। আমি তোমাদেরকে আবার বলছি, আমরা ডেবিট পাশে লিখব সেই জিনিসগুলো, যে জিনিসগুলো ব্যবসা প্রতিষ্ঠান যখন কোনো টাকা গ্রহণ করে তখন আমাদেরকে ডেবিট পাশে লিখতে হবে, অথবা টাকা যদি ব্যাংকে জমা হয়, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের টাকা যদি প্রতিষ্ঠানে আসে তাহলে ডেবিট পাশে লিখতে হবে, আর ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা চলে গেলে ক্রেডিট পাশে লিখতে হবে। আচ্ছা, ঠিক সেম ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংকে যখন টাকা জমা হবে তাহলে ডেবিট পাশে লিখতে হবে, ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক থেকে যখন টাকা চলে যাবে তখন আমরা ক্রেডিট পাশে লিখব। অর্থাৎ জমাগুলো ডেবিট পাশে হবে আর প্রদানগুলো ক্রেডিট পাশে হবে। তাহলে আমরা গত মাস থেকে যে এই মাসে 5000 টাকা পাইলাম সেই জন্য জমা সাইডে লিখছি আমি। আচ্ছা, ব্যাংকে জমা ছিল গত মাসে কত টাকা, 3000 টাকা, তাহলে ব্যাংকে 3000 টাকা লিখলাম। আচ্ছা, এখন দেখো 2 তারিখের সামনে দেখতে পাচ্ছি পণ্য ক্রয় বাবদ চেক প্রদান 2000 টাকা। এটা একটু বুঝতে হবে যে আমি পণ্য কিনছি কিন্তু ক্যাশ টাকা না দিয়ে ওকে আমি কি দিছি, চেক লিখে দিছি, একটা চেক লিখে দিছি। তাহলে সে আমার টাকাগুলো আমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে নিয়ে নেবে, তার মানে আমার ব্যাংক থেকে টাকা কমবে। ইট মিনস এটা বোঝাচ্ছে কি ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ ব্যাংক থেকে যখন টাকা কমে যায় তখন ব্যাংক হিসাবটা ক্রেডিট হয়। তাহলে আমরা ব্যাংক হিসাব ক্রেডিট হবে, আর পণ্য যেহেতু কিনছি খরচ বাড়ছে, খরচ বাড়লে খরচ হিসাবটা ডেবিট হয়, ক্রয় হিসাব ডেবিট হবে। অর্থাৎ এই জাবেদাটা শেষ কথাটা হচ্ছে কি, ক্রয় হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব যেহেতু ক্রেডিট হয়েছে আমাকে ক্রেডিট পাশে যেতে হবে, ক্রেডিট পাশে গিয়ে অপোজিট নামটা লিখতে হবে, তার মানে ডেবিটের নাম লিখতে হবে। 2017 ইংরেজি নভেম্বর কয় তারিখ, নভেম্বরের হচ্ছে 2 তারিখ, ক্রয় হিসাব ব্যাংক থেকে কত যাবে, 2000 টাকা চলে যাবে, এটা ব্যাংক থেকে গেছে। আচ্ছা, এরপরে দেখো 4 তারিখে কি বলছে, দেনাদার হতে চেক প্রাপ্তি 6000 টাকা। আমি আরো সংক্ষেপে বলবো,
দেনাদার মিন্স আমি যাদের কাছ থেকে টাকা পাবো ওরা আমাকে টাকা দিছে কত, 6,000 টাকা দিছে। তার মানে আমার ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকা বাড়ছে, নগদান হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। নগদান যেহেতু ডেবিট হয়েছে, আমি ডেবিট পাশে এসে ক্রেডিটের নাম লিখবো দেনাদার হিসাব। এখানে লিখবো বিবিধ দেনাদার হিসাব, দেনাদার হিসাব কত টাকা, 6,000 টাকা। 6,000 টাকা লিখবো। চেক পাইছি, তাহলে টাকা তো আমার জমা হবে ব্যাংকে, তাহলে ব্যাংকে জমা করে দিলাম। ওকে, এরপরে দেখো 6 তারিখে অফিসের জন্য আইপিএস কিনছে 5,000 টাকা দিয়ে, তার মানে নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট আর অফিস সরঞ্জাম হিসাব ডেবিট লিখবো। আচ্ছা, নগদান ক্রেডিট কেন? কারণ আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আইপিএস এর জন্য নগদ টাকা চলে গেছে, তাই নগদান হিসাব ক্রেডিট হয়েছে। তাহলে আমি ক্রেডিট পাশে গিয়ে লিখবো অফিস সরঞ্জাম হিসাব। 6 তারিখে গিয়ে লিখবো অফিস সরঞ্জাম হিসাব, সরঞ্জাম হিসাব কত টাকা যাচ্ছে, 5,000 টাকা ক্যাশ চলে গেছে, রাইট। আচ্ছা, এরপরে দেখো পুরাতন আসবাবপত্র বিক্রয় 9,000 টাকা। তাহলে আমি টাকা পাইছি 9,000 টাকা, যখন পাবো নগদান হিসাব ডেবিট আর আসবাবপত্র হিসাব ক্রেডিট হবে। নগদান ডেবিট, আসবাবপত্র ক্রেডিট। নগদান যেহেতু ডেবিট হয়েছে, নগদান যদি ডেবিট হয় ডেবিট পাশে লিখবো, নগদান ক্রেডিট হলে ক্রেডিট পাশে লিখবো। তাহলে নগদান যেহেতু ডেবিট হয়েছে, আমি ডেবিট পাশে আসবো, এসে লিখবো আসবাবপত্র হিসাব। 8 তারিখ লিখো আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব কত টাকা, 9,000 টাকা ক্যাশ। আচ্ছা, এখন দেখো রাজীবের নিকট হতে বিক্রয় বাবদ চেক প্রাপ্তি 7,000 টাকা। অর্থাৎ আমি রাজীবের কাছে পণ্য বিক্রি করছি, সে আমাকে একটা চেক দিয়ে দিছে, বলছে মানে একটা চেক দিয়ে দিল ক্যাশ টাকার পরিবর্তে। তাহলে আমরা যখন কারো কাছ থেকে কোনো চেক গ্রহণ করব, তখন ব্যাংক হিসাব ডেবিট হবে, ব্যাংক হিসাব ডেবিট। চেক পাইলে ব্যাংক হিসাব ডেবিট, চেক তুমি যদি চেক যখন কাউকে দিবা তখন ব্যাংক হিসাব ক্রেডিট হবে। তাহলে আমি চেক পাইছি, ব্যাংক হিসাব ডেবিট, আর আমি কি করে পাইছি, বিক্রয় করে পাইছি, তাই বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক যেহেতু ডেবিট হয়েছে, তাহলে আমি ডেবিট পাশে যাব, গিয়ে ক্রেডিটের নাম লিখবো। ক্রেডিট হচ্ছে বিক্রয় হিসাব, ক্রেডিট হচ্ছে বিক্রয় হিসাব। 7,000 টাকা চেক পাইছি, 7,000 টাকার একটা চেক পাইছি, তাহলে আমি 7,000 টাকা লিখলাম। আচ্ছা, এরপরে দেখো 15 তারিখ কি বলছে, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন 2,000 টাকা। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, তার মানে কি, আমি ব্যাংক থেকে বাসার জন্য টাকা নিয়ে গেছি। আমি বলছিলাম ব্যবসা প্রতিষ্ঠান থেকে হোক, সেটা তোমার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে হোক, বাসায় যখন কোনো টাকা পয়সা নিয়ে যাবে, মালিক বাসার জন্য নিয়ে যাবে, তখন উত্তোলন হিসাব ডেবিট হবে। আবার ব্যাংক থেকে যেহেতু নিছে, ব্যাংক থেকে টাকা কমে গেছে, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক যদি ক্রেডিট হয়, নগদ ব্যাংক যেটা হবে সেদিকে গিয়ে লিখতে হবে। তাহলে এখানে ব্যাংক যেহেতু ক্রেডিট হয়েছে, আমি ক্রেডিট পাশে গিয়ে লিখবো কি, উত্তোলন হিসাব, উত্তোলন হিসাব। উত্তোলন হিসাব কত, 2,000 টাকা, ব্যাংক থেকে কমছে, আমার ব্যবসা থেকে নয়। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, ব্যাংক হতে উত্তোলন 5,000 টাকা। এটা কন্ট্রা এন্ট্রি হবে, কি হবে, কন্ট্রা এন্ট্রি। আচ্ছা, কন্ট্রা মানে কি, কন্ট্রা হচ্ছে নগদান হিসাবও আছে, এমন জাবেদা যে জাবেদার মধ্যে নগদান হিসাবও আছে, ব্যাংক হিসাবও আছে, কিন্তু একটা ডেবিট একটা ক্রেডিট, সেটা কন্ট্রা। আর একটা যদি ডেবিট হয়, একটা যদি ক্রেডিট হয়, তখন এটা উভয় দিকে যাবে। কারণ এখানে নগদেরও ঘর আছে, ব্যাংকেরও আছে, ব্যাংকেরও ঘর আছে। নগদ এবং ব্যাংক যদি একটা ডেবিট একটা ক্রেডিট হয়, তাহলে এটা উভয় দিকে লিখতে হবে, যেটাকে বলা হয় কন্ট্রা এন্ট্রি। আচ্ছা, ব্যাংক হতে উত্তোলন করছি আমি টাকা, তাহলে
ব্যাংক থেকে যখন আমি টাকা তুলে নিয়ে আসছি, আমার ব্যবসা প্রতিষ্ঠানে টাকা বাড়ছে, ব্যবসাতে যখন টাকা বাড়ে তখন নগদান হিসাব ডেবিট হয়। আর ব্যাংক থেকে যেহেতু কমছে, ব্যাংক হিসাব ক্রেডিট হবে। অর্থাৎ ব্যাংক থেকে উত্তোলন করলে নগদান ডেবিট হবে, ব্যাংক হিসাব ক্রেডিট হবে। আচ্ছা, নগদান যেহেতু ডেবিট হয়েছে, ডেবিট পাশে যাব, অপোজিট নামটা লিখতে হবে আমাদেরকে। অপোজিট নামটা হচ্ছে কি? ব্যাংক হিসাব। কন্ট্রা হলে কোতিয়ানের করে সি দিতে হবে, আর টাকাটা হবে কোথায়? নগদের করে 5,000 টাকা হবে। আচ্ছা, সেম ব্যাংক ক্রেডিট হয়েছে, ব্যাংকের ক্রেডিট পাশে গিয়ে লিখতে হবে নগদান হিসাব, কোতিয়ানে লিখতে হবে সি, আর টাকা হবে ব্যাংকের গড়ে 5,000 টাকা। আমি আবার বলছি, ব্যাংক হতে উত্তোলনের জাবেদা হচ্ছে নগদান ডেবিট ব্যাংক ক্রেডিট। এখন দেখো, নগদান ডেবিট হয়েছে, তাহলে ভালো করে দেখো সবাই, নগদান হিসাব যদি ডেবিট হয়, ডেবিট হয়েছে, তাহলে আমি নগদান ডেবিট পাশে এসে নগদের টাকা হবে ডেবিটে, ডেবিটে টাকা হবে নগদে, নাম লিখবো যে ব্যাংক হিসাবের, এই ব্যাংক হিসাব টাকা নগদে। আবার সেম ব্যাংক হিসাব যেহেতু ক্রেডিট হয়েছে, তাহলে ব্যাংকের টাকা হবে ক্রেডিটে, আর নাম হবে নগদান হিসাব। এটা মাথায় রাখলাম। অর্থাৎ নগদ ব্যাংক যেদিকে যায় ওদিকে যেতে হবে। 23 তারিখ দেখো, মেহজাবিনের নিকট হতে নগদ প্রাপ্তি 3,000 টাকা। অর্থাৎ আমি মেহজাবিন থেকে টাকা পাইতাম, সে আমাকে টাকা দিয়ে দিছে। মেহজাবিনের নিকট হতে নগদ প্রাপ্তি, মেহজাবিন আমাকে কি দিছে? টাকা দিয়ে দিচ্ছে। তাহলে ব্যবসা প্রতিষ্ঠান টাকা অ্যাকসেপ্ট করছে, গ্রহণ করছে, ব্যবসা প্রতিষ্ঠানে টাকা বাড়ছে, তাই নগদান হিসাব ডেবিট, আর মেহজাবিন হিসাব ক্রেডিট হবে। নগদান যেহেতু ডেবিট হয়েছে, ডেবিট পাশে গিয়ে লিখতে হবে মেহজাবিন হিসাব 23 তারিখ, অথবা দেনাদার হিসাব মেহজাবিন হিসাব। 3,000 টাকা নগদ পাইছি। ওকে, আচ্ছা, এরপরে কি বলছে? আনোয়ারকে নগদে পরিশোধ 3,000 টাকা। অর্থাৎ আনোয়ার নামে একজন ব্যক্তি আমার থেকে টাকা পাইতো, ওকে আমি এখন টাকা দিয়ে দিছি, তাহলে আমার নগদ টাকা কমছে, তাই নগদান হিসাব ক্রেডিট, আর আনোয়ার হিসাব ডেবিট, অথবা পাওনাদার হিসাব ডেবিট। আচ্ছা, আমার কথা হচ্ছে, এখানে যেহেতু নগদান হিসাব ক্রেডিট হয়েছে, তাহলে আমি ক্রেডিট পাশে যাব, গিয়ে ডেবিটের নাম লিখব। তাহলে আনোয়ার হিসাব, নভেম্বরে গিয়ে কি লিখব? আনোয়ার হিসাব, আনোয়ার হিসাব 3,000 টাকা নগদ টাকা চলে গেছে 3,000। আশা করি বোঝা যাবে, তোমরা চেষ্টা করলে বুঝতে পারবা। আচ্ছা, এরপরে দেখি ব্যাংক সুদ মঞ্জুর করলো 300 টাকা। অর্থাৎ ব্যাংক আমাকে সুদ দিছে, তাহলে আমার যে জমা টাকাগুলো, আমার যে টাকা আছে ওখানে, ওই টাকাগুলো সে তো অনেক কাজে লাগাচ্ছে, আমার প্রয়োজন মোতাবেক হয়তো আমি তুলে নিয়ে আসতেছি। কিন্তু ব্যাংকে যদি তুমি ট্রানজ্যাকশন করো, তোমার জমা থাকে, তাহলে ব্যাংক তোমাকে কিছু সুদ দিবে। তাহলে ব্যাংক যদি সুদ মঞ্জুর করে বলে, মনে করতে হবে তোমার ব্যাংকে টাকা বাড়ছে, আর ব্যাংকে যখন টাকা বাড়বে তখন ব্যাংক হিসাব ডেবিট হবে, আর ব্যাংক সুদ হিসাব ক্রেডিট হবে। তার মানে আমি কি বুঝাইলাম তোমাদেরকে আজকে? ব্যাংক যখন সুদ মঞ্জুর করবে বলে, তখন ব্যাংকে তোমার টাকা বাড়ছে, তাই ব্যাংক হিসাব ডেবিট। আর কিভাবে বাড়ছে? সুদ দিছে, আমাকে সুদ দিছে, তাহলে ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। আচ্ছা, তাহলে আমি কি বললাম? ব্যাংক ডেবিট, ব্যাংক সুদ ক্রেডিট, ক্রেডিট। তাহলে ব্যাংক যেহেতু ডেবিট হয়েছে, আমি ডেবিট পাশে আসবো, এসে ক্রেডিটের নাম লিখব। ক্রেডিট তারিখটা হচ্ছে কত? 28 তারিখ। ব্যাংক সুদ হিসাব, ব্যাংক সুদ হিসাব।
ব্যাংক সুদ হিসাব কত, ব্যাংকের ঘরে টাকাটা হবে কত, 300 টাকা। তাহলে টাকাটা লিখবো 300। আচ্ছা, এখন দেখো ব্যাংক চার্জ ধার্য করলো, এর মানে হচ্ছে কি ব্যাংক থেকে আমি ইচ্ছা মতো আমার যখন ইচ্ছা আমি টাকা তুলতেছি, যেহেতু আমার কারেন্ট অ্যাকাউন্ট থাকবে, ব্যবসায়ী হিসেবে কারেন্ট অ্যাকাউন্টটাই আমরা করি, যখন ইচ্ছা যতবার ইচ্ছা টাকা জমা দিতে পারবো, যতবার ইচ্ছা টাকা তুলতে পারবো। তো ব্যাংক আমার থেকে কিছু চার্জ কেটে নিছে, খরচ হিসেবে কিছু খরচ কাটছে আমার থেকে। তার মানে এই ঘটনার ফলে আমার ব্যবসা থেকে টাকা কমছে। যখন ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা কমে যায় তখন ব্যাংক থেকে যখন টাকা কমে যাবে তখন ব্যাংক হিসাব ক্রেডিট হবে। এটা ডেবিট কেন হয়েছে ব্যাংক? কারণ ব্যাংকে আমার টাকা বাড়ছিল, সেই জন্য ব্যাংক ডেবিট হয়েছিল। আর ব্যাংক চার্জের কারণে আমার ব্যাংক থেকে টাকা কমবে, তাই ব্যাংক হিসাব ক্রেডিট হবে। তাহলে ব্যাংক হিসাব যখন ক্রেডিট হবে, তাহলে আমি ক্রেডিট পাশে যাব, গিয়ে লিখবো ব্যাংক চার্জ হিসাব, 30 তারিখ দিয়ে ব্যাংক চার্জ হিসাব লিখব। চার্জ হিসাব, ব্যাংকের ঘরে টাকা হবে 200 টাকা। আচ্ছা, এখন দেখো এখন আমাদের তো আর কিছু নেই এখানে, এখন আমাদেরকে ব্যালেন্স করতে হবে, অর্থাৎ কি করতে হবে, যোগ বিয়োগটা সেরে নিতে হবে। তাহলে এখন দেখো নগদের দিকে এখানে আমরা এটা কি করব, টেনে নিব, এটা টেনে নিব। এখন এখানে টোটাল যোগফলটা কত দেখি, 5,000, 9,000, 14,000, 14 আর 5 কত, 19,000, 19,000-এর সাথে 3,000 যোগ করো, কত হবে, 22,000 হবে। তাহলে আমি এখানে 22,000 টাকা লিখে দিলাম, 22,000 লিখলাম। ঠিক সেম 22,000 টাকা এখানে লিখে দিতে হবে, লিখে দিলাম 22,000। আচ্ছা, এখন এখানে হচ্ছে কত, 8,000 টাকা। 22,000 থেকে 8,000 বাদ দাও, কত হবে, 14,000 টাকা হবে। তাহলে এখানে আমাদেরকে ওই 14,000 টাকা ব্যালেন্স সিডি বলে লিখতে হবে। এখানে লিখবো কি, ওই নভেম্বর মাসের শেষ দিন, এখানে আমাদেরকে কি লিখতে হবে, নভেম্বরটা 30-এ ব্যালেন্স ব্যালেন্স সিডি কত টাকা, 14,000 টাকা। যেটা ওদিকে সিডি হয়েছে সেটা এই বাম পাশে চলে আসবে। এখানে লিখতে হবে নভেম্বর মাসের পরের মাসটা কি, ডিসেম্বর, 1 তারিখে হবে ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি। আচ্ছা, তাহলে আমি কি বললাম, নগদের গুলো যোগ করলাম, ডেবিট পাশে বেশি হয়েছে ওগুলা থেকে ক্রেডিট পাশেগুলা বিয়োগ করে এই টাকাটা লিখলাম, এটা হচ্ছে ব্যালেন্স সিডি। এখন সেম আমাকে যে কাজটা করতে হবে, ব্যাংকের ক্ষেত্রেও সেম একই কাজ করতে হবে। এখানে ব্যাংকের ঘরে কত, 3,000, 6,000, 9,000, 9 সাথে 16,000, 16,000-এর সাথে 300 যোগ করলে 16,300 টাকা হবে। তাহলে এখানে লিখবো কত, 16,300 টাকা। ওকে, লিখলাম। এখন 16,300 টাকা, সেখান থেকে কত বাদ যাবে, 2, 4, 9,000, 9,200 টাকা বাদ যাবে। তাহলে 9,200 টাকা বাদ গেলে আর কত থাকবে, তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটর নিবা, নিয়ে এই যোগফল থেকে এতটুকু পর্যন্ত বিয়োগ করে দিবা, বিয়োগ করে দেখবা তোমার 7,100 টাকা থাকবে, আর 7,100 টাকা। আচ্ছা, এই 16,300 টাকার এখানে লিখে দিবা, 16,300 টাকা ক্লোজ করে দিলাম। এই 7,100 টাকাটা ওদিকে যেহেতু সিডি হয়েছে, এটা বাম পাশে এসে ব্যালেন্স বিডির করে হবে, রাইট, এই। আচ্ছা, এখন দেখো তোমাদের, আমি চেষ্টা করছি আসলে তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্য। যারা ক্লাস 10 তারা তো অবশ্যই ক্লাসগুলো আগে অবশ্যই করছিলা, 9-এও করছিলা, ক্লাসরুমেই করছিলা তোমরা। তো হয়তো যারা ক্লাস 9 আসো তারা হয়তো সুযোগ হয়নি করানোর, ক্লাসে করানোর সুযোগটা হয়নি। তো আশা করি তোমরা ধারাবাহিকভাবে যদি এই ক্লাসগুলো যদি তোমরা ধারাবাহিকভাবে করো, তাহলে আর বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে বলে আমি মনে করি না। আর আমি শেষ করে দিচ্ছি, শেষ করার আগে তোমাদেরকে আরেকটু বলে নিচ্ছি, সেটা হচ্ছে নগদান বইয়ের ডেবিট পাশে হবে প্রাপ্তিগুলো। ব্যবসা প্রতিষ্ঠান যখন টাকা পাবে, টাকা গ্রহণ করবে, তখন ডেবিট দিকে লিখবা। আর ব্যবসা প্রতিষ্ঠান যখন টাকা প্রদান করবে, তখন ব্যবসা প্রতিষ্ঠান যখন থেকে টাকা চলে যাবে তখন এই ক্রেডিট পাশে লিখবা। অর্থাৎ ডেবিট পাশে হবে জমা, ক্রেডিট পাশে খরচগুলো বা প্রদানগুলোই হবে। আচ্ছা, তো তোমাদেরকে
আমি ক্লাস দীর্ঘায়িত না করে তোমাদের একটা SW দিচ্ছি, ওই SWটা তোমরা করবা। তোমরা 110 পৃষ্ঠায় যাবে, ওখানে একটা কথা আছে, নার্গিস অ্যান্ড ব্রাদার্স একটি খুচরা পণ্যের ব্যবসা প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানে নিম্নোক্ত লেনদেনসমূহ 2017 সালের নভেম্বর মাসে সংগঠিত হয়। অর্থাৎ এখানে 110 পৃষ্ঠায় কাজ দিয়ে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 2 ঘর নগদান বই। এই 2 ঘর নগদান বইটা আমি যেহেতু এটা করাই দিছি, ওটার মতো করে, ওটার উপর বেস করে, এই অঙ্কটার উপর বেস করে তোমরা এই অঙ্কটা, কাজের এই অঙ্কটা করে রাখবা। আর আমি যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তোমরা তোমাদের কোঅর্ডিনেটর স্যারকে বলবা, নাসিরাবাদ ক্যাম্পাসের তোমাদের মাইনুদ্দিন স্যারকে ফোন করবা, অথবা যে কোনো উপায়ে বলবা, অথবা তোমাদের, আর যদি তোমাদের হিলভিউ ক্যাম্পাস হয় তাহলে নার্গিস ম্যাম আছে, বা যারা দায়িত্বশীল আছে তাদের কাছে ফোন দিলে বা যে কোনো উপায়ে তোমরা জানিয়ে দিলে সেটা আমরা বুঝতে পারবো কোনো ত্রুটি হচ্ছে কি না। আর এই বলে আমি শেষ করছি। আর আমার পরিচয় তো তোমরা সবাই জানো, তবে ক্লাসের একটা পরিচয়টা দিয়ে দিলে ভালো হয়, কারণ হয়তো অনেকে যারা ভিউয়ার্স আছে হয়তো জানে না। আমার নাম হচ্ছে মোহাম্মদ রমজান আলী মাসুদ, আর আমি সহকারী শিক্ষক হিসেবে আছি, আর সারমন স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম। তো শুভকামনা রইল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।